জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি সতীর্থ কর্মকার। কয়েকটি রাজনৈতিক দলের জুলাই সনদে স্বাক্ষর না করা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, শুক্রবার জুলাই যোদ্ধা নামে সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীর কিছু সদস্য। তাদের চিহ্নিত করে বিচারের দাবিও জানান বিএনপির এই নেতা। তিনটি কি চারটি বাম রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারে না। আমি বলবো না স্বাক্ষর করেনি, স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে। আশা করি তারা ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবে না। আমাদের আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না। আমরা মনে করি সহনশীলতা সবার মধ্যে আসবে। হয়তো তাদের কিছু দাবি দেওয়া আছে, সেটা সরকারের সাথে আলাপ আলোচনা করবে। এক পর্যায়ে তারাও জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আমরা বিশ্বাস করি। এনসিপি নয়, বরং যারা জুলাই সনদে সই করেছে তারাই জনগণ থেকে ছিটকে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতেই অনড় থাকবে এনসিপি। কোনো দলের চাপে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার অবস্থান থেকে সরে না যেতে ঐকমত্য কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। ঐকমত্য কমিশন যেন কোনো ধরনের রাজনৈতিক চাপে বা কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণের কারণে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের জায়গা থেকে সরে না আসে, এমত অবস্থায় আমরা সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জাতির কাছে উপস্থাপন করতে হবে। জাতীয় রাজনীতি থেকে ছিটকে যাওয়ার যে বিষয়টা আমরা বরং দেখি, যারা গতকালকের অনুষ্ঠানে গিয়েছিল, গতকালকে যে প্রক্রিয়ায় স্বাক্ষর নিয়েছে, গণ অভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে। সম্পূর্ণ আলাদা একটি রাজনৈতিক অবস্থান থেকে, গণ অভ্যুত্থানের এবং একটি গণতান্ত্রিক অবস্থান থেকে গতকালকের অনুষ্ঠানে যায়নি এবং আমাদের এই বর্তমান দাবিগুলো আমরা উপস্থাপন করছি। গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার সহযোগীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার। সকালে ইসলামী মিলনায়তনে শাপলা চত্বরে হত্যাযজ্ঞে শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। গোলাম পরোয়ার আরও বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি দিলে ভবিষ্যতে কেউ এমন হত্যাযজ্ঞ চালানোর সাহস পাবে না। একই অনুষ্ঠানে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, 5ই মের শাপলার ঘটনা আর 24-এর 5 আগস্ট একই সূত্রে গাঁথা। এ সময় নির্বাচনকে ঠেকানোর জন্য পরাজিত শক্তি অপতৎপরতা করছে বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূর। দেশের অভ্যন্তরীণ কোন পরিস্থিতিতে আসলে একটা জটিল পরিস্থিতি ধারণ করতে পারে, এই বিষয়গুলো আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দর একটু মাথায় রাখা দরকার। কারণ সরকার নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাচ্ছে, আবার আমাদের পতিত পরাজিত শক্তি সেই নির্বাচনকে বানচাল করার জন্য, ঠেকানোর জন্য নানান ধরনের অপতৎপরতায় লিপ্ত আছে। 5ই মেতেও গণ অভ্যুত্থান হতে পারত, কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্বের ভুল এবং সমন্বয়ের অভাবে 5ই মে গণ অভ্যুত্থান হয় নাই। আজকে 5ই আগস্টের অভ্যুত্থানের জন্য যারা অংশীদারিত্ব দাবি করছেন, আজকে যারা তাদের ভূমিকার জন্য বাহাদুরি করছেন, 5ই মেতে আপনাদের অনেক ভূমিকা ছিল। সেই সময়কার প্রধানমন্ত্রী ইনু মেননদের নেতৃত্বে 14 দলের নামে যে দোসররা ছিল, ওই রাত্রিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে গুলি চালানো, আর ওই বেনজির সহ সেই সময়ের র্যাব পুলিশেরা যে নিষ্ঠুর মধ্যরাতের যে নির্যাতন করেছিল, ব্লুপ্রিন্ট যারা করেছিল, তাদের বিচারের যে প্রক্রিয়া চলছে, আমরা মনে করি এই বিচার জাতির সামনে যদি দৃষ্টান্তমূলক হয়, ইনশাআল্লাহ ইসলামী উম্মার উপরে আঘাত হানার মতো দুঃসাহস ইনশাআল্লাহ আর কেউ দেখাবে না। ওসমানী স্মৃতি মিলনায়তনে 2013 সালের মে মাসে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞে শহীদ পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে কথা বলছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। যখনই কেউ শাপলা চত্বর দিয়ে যায়, সেই শাপলা চত্বরটাই আমাদের ইতিহাসে 5ই মেকে আবার জীবিত করে তোলে।
তারপরেও সেই শহীদদের নাম যেন সেখানে স্বর্ণাক্ষরে লিখিত থাকে, যাদের নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। আসলে একটি জাতির পরিচয় বহন করে যে সেই জাতিটা কিভাবে তার শহীদদের স্মরণ করে, তার উপরে ভিত্তি করে। আজকে আমরা বেশিরভাগ কথাই বলছি 5ই মের শহীদদেরকে নিয়ে, কিন্তু এই অনুষ্ঠানে 19 জন 2021 সালের মোদী বিরোধী আন্দোলনের যারা শহীদ হয়েছিলেন, 19 জনের মধ্যে 14 জনই বিবারিয়াতে শহীদ হয়েছিলেন। তাদের কেউ আমরা স্বীকৃতি দিচ্ছি এবং তাদের পরিবারকেও আমরা আমাদের পক্ষ থেকে সামান্য উপহার দিচ্ছি। 2021 সালের আন্দোলনে আমরাও রাজপথে ছিলাম এবং শাপলা চত্বরের সেখানেই পুলিশ আমাদের মিছিলে হামলা করেছিল। সেখানে আমাদের সহযোদ্ধারা গুলিবিদ্ধ হয়েছিল, তাদেরকে নিয়ে হাসপাতালে যেতে হয়েছিল এবং পরবর্তীতে আমাদের সহযোদ্ধাদেরকে গ্রেফতার করা হয়েছিল। অনেকে এখানেও আছেন যারা গ্রেফতার হয়েছিলেন এবং জেল জুলুমের শিকার হয়েছেন। আমাদের নামে মামলা ছিল, এই সরকার দায়িত্ব গ্রহণের পরে আমার নিজের নামেও মামলা ছিল, সেটা উইথড্র করা হয়েছে। সেই আগ্রাসন বিরোধী অবস্থান থেকে একজন কুখ্যাত ব্যক্তির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে সেই প্রতিবাদ এবং বিক্ষোভ হয়েছিল এবং সেখানেও নির্বিচারে বাংলাদেশের স্বাধীনতাকামী এবং সার্বভৌমত্ব রক্ষাকারী জনতাকে গুলি করে হত্যা করা হয়েছিল। আমরা ফি বাড়ানোর প্রতিবাদে সকাল থেকে চট্টগ্রাম বন্দরে সব ধরনের পরিবহন বন্ধ রেখেছে ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতি। এতে সারা দেশে আমদানি রপ্তানি পণ্য পরিবহন বন্ধ হয়ে পড়েছে। এর আগে কয়েকটি পরিবহন সংগঠনও একই কর্মসূচি পালন করে। এতে বন্দরে কন্টেইনার জট তৈরির শঙ্কা দেখা দেয়। পণ্য পরিবহন বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়ে আমদানি রপ্তানিকারকরা। 14 অক্টোবর চট্টগ্রাম বন্দরে যানবাহনের প্রবেশ ফি বাড়ানো হয়। 57 টাকা থেকে গেট ফি বেড়ে দাঁড়িয়েছে 230 টাকায়। 20% বাড়ি ভাড়া বৃদ্ধিসহ 3 দাবিতে কালো পতাকা মিছিল করছে এমপিওভুক্ত শিক্ষকরা। এর আগে প্রায় 22 ঘন্টা ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন করেছেন তারা। কাল কর্মসূচি রয়েছে লং মার্চ টু যমুনা। সে খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাইজিদ সাদ। সকাল থেকে আছেন ওখানে। কালো পতাকা মিছিল থেকে কি বলছেন শিক্ষকরা? এছাড়া দাবি পূরণ নিয়ে কোনো অগ্রগতি আছে কিনা সে খবর জানাবেন। পূরণ নিয়ে এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই বিধায় কিন্তু শিক্ষকরা তাদের ওপর অসম্মান করা হয়েছে এবং রাষ্ট্র তাদেরকে অবহেলা করছে, এই দাবিতে কিন্তু তারা আজকে প্রতিবাদ সমাবেশ করেছে কদম ফোয়ারাতে এবং তার আগে তারা কালো পতাকা মিছিল করেছে এবং তারা বলছে যে তাদের যে 3টি দাবি আছে, 20% বাড়ি ভাড়া, 1500 টাকা স্বাস্থ্য ভাতা এবং 75% উৎসব ভাতা, সেটি আসলে যৌক্তিক দাবি। এই দাবি নিয়ে তারা 7 দিনের মতো আন্দোলন করে চলেছেন এবং 6 দিন যাবৎ তারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন শহীদ মিনারে এবং আজকে মূলত তাদের কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা মিছিল নিয়ে তারা শিক্ষা ভবন হয়ে কদম ফোয়ারাতে গিয়ে অবস্থান নেন। সেখানে একটি বিক্ষোভ সমাবেশ করেন এবং সেখানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি এসে একাত্মতা পোষণ করেন এবং তিনি এসে শিক্ষকদের সঙ্গে একাত্মতা পোষণের পাশাপাশি বলেন যে শিক্ষকদের যে দাবি রয়েছে সেটি আসলে যৌক্তিক এবং তিনি শিক্ষা কমিশন গঠন করে অবিলম্বে শিক্ষকদের বেতন ভাড়া বাড়ানোর দাবি জানান, তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেন এবং পাশাপাশি শিক্ষকরা আসলে এই মুহূর্তে তাদের যে বিক্ষোভ এবং কালো পতাকা মিছিল সেটি শেষ করে আবার শহীদ মিনারে এসে অবস্থান নেবে। পাশাপাশি এখানে তাদের অনশন চলছে যেটি প্রায় 24 ঘন্টার কাছাকাছি, অর্থাৎ আর 1 ঘন্টা পার হলেই কিন্তু 24 ঘন্টা হয়ে যাবে যে তারা অনশন করছেন এবং তারা বলছেন যে তাদের এই মুহূর্তে আসলে 100 জন অনশন করছেন শিক্ষকদের মধ্যে। তারা বলছেন যে তাদের এই অনশন কিংবা তাদের যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবিগুলো না মেনে প্রজ্ঞাপন দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে ছাড়বেন না এবং
সারা বাংলাদেশে 30,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে পাঠদান বন্ধ রেখে তারা কর্মবিরতিতে এসেছেন। তারা বলছেন যে সামনে শিক্ষার্থীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে, সেগুলোতেও কিন্তু তারা যাবেন না এবং তারা হুঁশিয়ারি দিয়েছেন যে আগামী নির্বাচনেও কিন্তু তারা দায়িত্ব পালন করবেন না। এই সব কিছু মিলিয়ে তারা বলছেন যে প্রধান উপদেষ্টার প্রতি তারা শ্রদ্ধাশীল। কয়েকদিন আগে তাদের নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার কথা ছিল তাদের, কিন্তু তারা সেখানে যাননি এবং রাজনীতিবিদদের অনুরোধে তারা যাননি। তবে তারা বলছেন তাদের দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে আগামীকালকে তারা আগের যে কর্মসূচি ছিল অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে কিন্তু তারা পদযাত্রা করবেন। আর এই মুহূর্তে আসলে তাদের যে কালো পতাকা মিছিল ছিল সেটি শহীদ মিনার এসে শেষ হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। শহীদ মিনার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বাইজিৎ সাহ। শিক্ষকদের ন্যায্য আন্দোলনের সাথে নীতিগতভাবে একমত বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে একথা জানান। বিবৃতিতে বলা হয়, শিক্ষকদের চাকরির নিরাপত্তা, সর্বোচ্চ সামাজিক মর্যাদা ও তাদের আবেদনের রাষ্ট্রীয় স্বীকৃতিতে বিশ্বাস করে বিএনপি। আন্দোলন ও দাবির পক্ষে সমর্থন জানিয়ে সব ধরনের অপচেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব। শিক্ষকদের আন্দোলন পুঁজি করে পতিত স্বৈরাচার বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে প্রতিহতেরও ঘোষণা দেওয়া হয়েছে। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পর খালি হাতেই ফিরতে হলো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। শক্তিশালী টমাহক ক্ষেপণাস্ত্র ছাড়াই ইউক্রেন যুদ্ধ বন্ধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প। পাশাপাশি স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া ইউক্রেন দুই দেশের প্রেসিডেন্টকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে জেলেনস্কির সাথে বৈঠকে এসব কথা বলেন ট্রাম্প। বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। ফোন আলাপের পর পুতিন যুদ্ধ বন্ধে আগ্রহী বলে জানান ট্রাম্প। আফগান পাকিস্তান সীমান্তে উত্তেজনায় উরগুন জেলার 3 জন স্থানীয় ক্রিকেটারের মৃত্যুতে পাকিস্তানে আসন্ন 3 জাতি সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান। গেল মাসেই পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে 3 জাতি সিরিজ আয়োজনের পরিকল্পনা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টি-20 ফরম্যাটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট। নভেম্বরের 17 থেকে 29 তারিখে রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই সিরিজ। সীমান্তে উত্তেজনায় ক্রিকেটারদের মৃত্যুকে মর্মান্তিক ঘটনা বলে উল্লেখ করে এই আসর থেকে সরে আসলো আফগানিস্তান। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com.tv/এখন। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।